হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এড সাপোর্ট সুমন। এই ভিডিওতে আমরা মাধ্যমিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করব। আজকে ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে শুরু করব। তো যারা তোমরা এখনও ভিডিওটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে নাও আরও ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, প্রাকৃতিক ভূদৃশ্য কাকে বলে? সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত প্রভৃতিকে প্রাকৃতিক ভূদৃশ্য বলে। নেক্সট, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কি? যে সকল প্রক্রিয়া ভূমিরূপ সৃষ্টি করতে সাহায্য করে তাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কয় প্রকার ও কি কি? দুই প্রকার, যথা পার্থিব প্রক্রিয়া ও মহাজাগতিক প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। ভূ অভ্যন্তরে ও ভূপৃষ্ঠের উপরিভাগে যে সকল প্রক্রিয়া ভূমিরূপ গঠনে সক্রিয় তাদের পার্থিব প্রক্রিয়া বলে, যথা ভূমিকম্প, নদীর কার্য ইত্যাদি। মহাজাগতিক প্রক্রিয়া বলতে কী বোঝো? উল্কাপতন, জ্যোতিষ্কের টুকরো প্রভৃতি মহাজাগতিক বস্তু দ্বারা ভূমিরূপের পরিবর্তন ঘটলে তাকে মহাজাগতিক প্রক্রিয়া বলে। বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? যে সকল প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরিভাগের প্রাথমিক ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তন ঘটায় তাদের বহির্জাত প্রক্রিয়া বলে। বহির্জাত প্রক্রিয়ার শক্তি বলতে কী বোঝো? বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রাকৃতিক শক্তিগুলিকে বহির্জাত প্রক্রিয়ার শক্তি বলে। বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি হলো: 1. ভূপৃষ্ঠ এবং উপপৃষ্ঠীয় অংশে এই প্রক্রিয়া কাজ করে। এটি একটি ধীর প্রক্রিয়া। এটা 2 নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট, জলবায়ু ও শিলার গঠনের তারতম্যের জন্য পৃথিবীর এক এক অঞ্চলে এক একটি শক্তি বেশি সক্রিয় থাকে, যেমন মরু অঞ্চলে বায়ু শক্তি ও মেরু অঞ্চলে হিমবাহ শক্তি প্রধান ভূমিকা পালন করে। 4 নম্বর পয়েন্ট, আর্দ্র অঞ্চলে বহির্জাত প্রক্রিয়ায় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নদী শক্তি। 5 নম্বর পয়েন্ট, অধিকাংশ ক্ষেত্রে একাধিক শক্তি ভূমিরূপ গঠনে সক্রিয় থাকে। এবার নেক্সট কোশ্চেন, অবরোহণ প্রক্রিয়া কাকে বলে? যে সকল প্রক্রিয়া নগ্নীভবন এবং ক্ষয়ীভবনের দ্বারা ভূমির উচ্চতা হ্রাস করে তাকে অবরোহণ প্রক্রিয়া বলে। পুঞ্জিত স্খলন কি? আবহবিকারের দ্বারা সৃষ্ট শিলাখণ্ড ও আলগা মাটি পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নামে। অভিকর্ষের ফলে এটা ঘটে, একে পুঞ্জিত ক্ষয় বলে। ক্ষয়ীভবন কাকে বলে? চূর্ণ বিচূর্ণ শিলা ও মাটি অন্যত্র অপসারিত হলে তাকে ক্ষয়ীভবন বলে। নগ্নীভবন কাকে বলে? পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন এই দুই প্রক্রিয়ার ফলে নদীর নিচের মূল শিলা নগ্ন বা উন্মুক্ত হলে তাকে নগ্নীভবন বলে। অবরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি কি কি? নদী, বায়ু, হিমবাহ। অবরোহণ প্রক্রিয়ার প্রভাবগুলি উল্লেখ করো। অবরোহণ প্রক্রিয়ার প্রভাবগুলি হল: 1. নানা ধরনের ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়। 2. পাহাড়ের ক্ষয়িষ্ণু ঢাল ক্রমশ পিছন দিকে সরে যায়, একে ঢালের পশ্চাৎ অপসারণ বলে। 3. উত্তল এবং অবতল ঢাল সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, আরোহণ প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের অবনমিত অংশে সঞ্চিত হয়ে উচ্চতা বৃদ্ধি করে তাকে আরোহণ বলে। আরোহণ প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি কি কি? নদী, হিমবাহ ও বায়ু। আরোহণ প্রক্রিয়ার প্রভাবগুলি লেখো। আরোহণ প্রক্রিয়ার প্রভাবগুলি হল: 1. ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। 2. ভূমির ঢালের সমতা বৃদ্ধি পায়। 3. নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়। 4. বায়ুর দ্বারা বাড়িয়াড়ি সৃষ্টি হয়। পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে? অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া দুটিকে একত্রে পর্যায়ন বলে। জলচক্র কাকে বলে?
নদী সাগর থেকে জল বাষ্পীভূত হয়ে ঊর্ধ্বাকাশে যায়, সেখানে ঘনীভবন প্রক্রিয়ায় মেঘ সৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টির জল ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়ে নদী নালা হয়ে পুনরায় সাগরে মিলিত হয়। জলের এই চক্রাকার আবর্তনকে জলচক্র বলে। জলচক্র কয়টি পর্যায়ে ঘটে, কি কি? 4টি পর্যায়ে ঘটে, যথা 1 বাষ্পীভবন, 2 ঘনীভবন, 3 অধঃক্ষেপণ, 4 পৃষ্ঠপ্রবাহ। নদী অববাহিকা কাকে বলে? যে বিস্তৃত অঞ্চলের জল একটি নদীখাতে প্রবাহিত হয় সেই অঞ্চলকে নদী অববাহিকা বলে। নদীর জলচক্র কাকে বলে? একটি নির্দিষ্ট নদী অববাহিকা অঞ্চলে যে জলচক্র সক্রিয় থাকে তাকে নদীর জলচক্র বলে। জলবিভাজিকা কাকে বলে? উদাহরণ দাও। 2টি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে জলবিভাজিকা বলে। নর্মদা ও সোন জলবিভাজিকা, জল অন্তর অমরকণ্টক। জলবিভাজিকার বৈশিষ্ট্যগুলি লেখো। জলবিভাজিকার বৈশিষ্ট্যগুলি হলো: 1 উঁচু পাহাড় বা শৈলশিরা জলবিভাজিকার কাজ করে। 2 নদীর উচ্চ গতিতে এটা দেখা যায়। 3 জলবিভাজিকা অঞ্চলে নদী উপত্যকা সংকীর্ণ হয়। 4 অধিকাংশ ক্ষেত্রে জলবিভাজিকা অঞ্চলে প্রথম পর্যায়ে ছোট ছোট নদীর সৃষ্টি হয়। আদর্শ নদী কাকে বলে? যে নদীর প্রবাহে উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি এই 3টি গতি দেখা যায় তাকে আদর্শ নদী বলে, যেমন গঙ্গা নদী। আদর্শ নদীর কয়টি গতি, কি কি? 3টি গতি, যথা উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি। নদীর উচ্চগতি কাকে বলে? উৎস থেকে পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর গতিপথকে উচ্চগতি বলে। গঙ্গা নদীর উচ্চগতি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত বিস্তৃত। উচ্চগতির বৈশিষ্ট্যগুলি লেখো। উচ্চগতির বৈশিষ্ট্যগুলি হলো: 1 উচ্চগতি পার্বত্য অঞ্চলে সীমাবদ্ধ। 2 এখানে নদী উপত্যকার বিস্তার কম হয় কিন্তু পার্শ্বদেশ খাড়া ও ইংরেজি ভি আকৃতির হয়। 3 গভীর গিরিখাত ও জলপ্রপাত সৃষ্টি হয়। 4 নদীর জলের উৎস হল বৃষ্টির জল ও বরফ গলা জল। 5 প্রধান কাজ হলো ক্ষয়। নদীর মধ্যগতি কাকে বলে? পর্বতের পাদদেশ থেকে সমভূমির উপর দিকে প্রবাহিত নদী গতিপথকে মধ্যগতি বলে। গঙ্গা নদীর মধ্যগতি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের ধুলিয়ান পর্যন্ত বিস্তৃত। নদীর মধ্যগতির বৈশিষ্ট্যগুলি লেখো। নদীর মধ্যগতির বৈশিষ্ট্যগুলি হলো: এই গতিপথে ক্ষয় ও বহন কার্য সক্রিয়। 2 নদী উপত্যকা ক্রমশ প্রশস্ত হয়। 3 মিয়েন্ডার ও অশ্বক্ষুরাকৃতি হ্রদের সৃষ্টি হয়। 4 নদী উপত্যকা কিছুটা ইউ আকৃতির হয়। নিম্নগতির অপর নাম কি? বদ্বীপ প্রবাহ। গঙ্গা নদীর নিম্নগতি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? ধুলিয়ান থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত বিস্তৃত। নদীর কয়টি কাজ ও কি কি? 3টি কাজ, যথা ক্ষয় কার্য, বহন কার্য ও সঞ্চয় কার্য। নদীর ক্ষয় কার্য কোন গতিতে সম্পন্ন হয়? উচ্চ গতিতে। নদীর ক্ষয় কার্য কয়টি প্রক্রিয়ায় সম্পন্ন হয়? 4টি প্রক্রিয়ায় সম্পন্ন হয়। অবকর্ষ কাকে বলে? নদীর জলের সাথে বহমান শিলাখণ্ড সমূহ নদীগর্ভে ও পার্শ্বদেশের সাথে ঘর্ষণজনিত ক্রিয়ায় ক্ষয় করে, এই প্রক্রিয়ার নাম অবকর্ষ। দ্রবণ ক্ষয় কাকে বলে? নদীর জল দ্রবণযোগ্য শিলার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় রাসায়নিক বিক্রিয়ায় শিলা দ্রুত ক্ষয় সাধন করে, একে দ্রবণ ক্ষয় বলে। ঘর্ষণ ক্ষয় বা সংঘাত ক্ষয় কাকে বলে?
নদীর জলপ্রবাহের সাথে চলমান বড় বড় শিলাখণ্ড বা বোল্ডার পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তরখণ্ড ও বালুকণায় পরিণত হয়। একে ঘর্ষণ ক্ষয় বা সংঘাত ক্ষয় বলে। ষষ্ঠ ঘাতের সূত্র কি? কোনো কারণে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে নদীর বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। একে ষষ্ঠ ঘাতের সূত্র বলে। নদীর মধ্যগতির প্রধান কাজ কি? বহন কার্য। নদী কী কী প্রক্রিয়ায় তার বহন কার্য সম্পন্ন করে? নদী চারভাবে তার বহন কার্য সম্পন্ন করে, যথা দ্রবণ পরিবহন, ভাসমান প্রক্রিয়া, আকর্ষণ প্রক্রিয়া ও লম্ফদান প্রক্রিয়া। লম্ফদান প্রক্রিয়া কাকে বলে? বড় বড় নুড়ি ও পাথর নদীর তলদেশে ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে অন্যত্র পরিবাহিত হলে একে লম্ফদান প্রক্রিয়া বলে। নদীর কোন গতিতে সঞ্চয় কার্য সম্পন্ন হয়? নিম্ন গতিতে। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট দুটি ভূমিরূপের উদাহরণ নাম লেখো। ইংরেজি ভি ও আই আকৃতির উপত্যকা, গিরিখাত, শৃঙ্খলিত শৈলশিরা ইত্যাদি। গিরিখাত কাকে বলে? নিম্নক্ষয় অত্যন্ত গভীর হলে নদী উপত্যকাও অতি গভীর হয়। এইরূপ উপত্যকার দুটি পাশে কখনো খাড়া প্রাচীরের মতো পাহাড় থাকে। অতি গভীর ও সংকীর্ণ এই উপত্যকাকে গিরিখাত বলে। ক্যানিয়ন কি? শুষ্ক জলবায়ু অঞ্চলে বৃষ্টির অভাবে উপত্যকার পার্শ্বক্ষয় হয় না। অত্যধিক নিম্নক্ষয়ের ফলে উপত্যকা অত্যন্ত গভীর ও সংকীর্ণ হয়। শুষ্ক অঞ্চলের অতি গভীর ও সংকীর্ণ গিরিখাতকে ক্যানিয়ন বলে। পৃথিবীর বৃহত্তম গিরিখাত বা ক্যানিয়ন কোনটি? এর গভীরতা কত? আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন প্রায় 1600 মিটার। পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি? এর গভীরতা কত? পেরু দেশের এল ক্যানন্দা কলকা, এর গভীরতা 3223 মিটার। শৃঙ্খলিত বা আবদ্ধ শৈলশিরা কাকে বলে? পার্বত্য প্রবাহে নদীর পথে শৈলশিরা বা পাহাড় থাকলে বাধার সৃষ্টি করে। তখন নদী ওই কঠিন শিলার পাহাড়কে ক্ষয় করতে না পেরে এঁকে বেঁকে প্রবাহিত হয়। অনেক দূর থেকে দেখলে মনে হয় ওই শৈলশিরাগুলির প্রান্তদেশ একে অপরের সঙ্গে আবদ্ধ আছে। একে শৃঙ্খলিত বা আবদ্ধ শৈলশিরা বলে। জলপ্রপাত কাকে বলে? পার্বত্য গতিপথে ভূমির ঢাল অত্যন্ত খাড়া হলে নদীর জল উঁচু অংশ থেকে খাড়া ঢাল বরাবর অনেক নিচে পতিত হলে তাকে জলপ্রপাত বলে। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি? ভেনেজুয়েলার কারাও নদীর শাখাপথে অবস্থিত সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কর্ণাটক রাজ্যের অন্তর্গত শরাবতী নদীর গেরসোপ্পা বা যোগ। সবচেয়ে মনোরম জলপ্রপাত কোনটি? এটি কোথায় অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। নিক বিন্দু কি? নদীর পুরানো মৃদু ঢালের যে বিন্দু থেকে নতুন খাড়া ঢাল শুরু হয় তাকে নিক বিন্দু বলে। খরস্রোত কাকে বলে? বেশি ঢাল বিশিষ্ট জলপ্রপাতকে খরস্রোত বলে। কাসকেড কি? ধাপে ধাপে নেমে আসা জলপ্রপাতের নাম কাসকেড। ক্যাটারাক্ট কি? বিপুল পরিমাণ জল বিশিষ্ট জলপ্রপাত ক্যাটারাক্ট নামে পরিচিত। মন্থকূপ কাকে বলে? জলপ্রপাতের পাদদেশে নদীর জল অনেক সময় ঘুরপাক খেয়ে আবর্তিত হতে থাকে, ফলে জলের মধ্যস্থ শিলাখণ্ডের ঘর্ষণে নদীগর্ভে গোলাকার গর্ত সৃষ্টি হয়। একে মন্থকূপ বলে। প্রপাতকূপ কাকে বলে? জলপ্রপাতের জলের সঙ্গে পতিত বড় শিলাখণ্ডের আঘাতে সৃষ্ট বিশালাকার হাঁড়ির মতো গর্তের নাম প্রপাতকূপ। গাঠনিক শিলাধাপ কি? কঠিন ও কোমল শিলা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনুভূমিকভাবে অবস্থান করলে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে নদী উপত্যকার পার্শ্বদেশ বিভিন্ন ধাপের সৃষ্টি হয়। একে গাঠনিক শিলাধাপ বলে। সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 4টি ভূমিরূপের নাম লেখো। সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হল পলল বেজনী, মিয়েন্ডার, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বদ্বীপ ইত্যাদি। পলল শঙ্কু কাকে বলে?
পার্বত্য অঞ্চল থেকে নদী সমভূমিতে প্রবেশ করলে ভূমির ঢাল হঠাৎ কমে যায়। তখন নদীর বহন ক্ষমতা থাকে না, ফলে নদীবাহিত পদার্থের সঞ্চয় শুরু হয়। পর্বতের পাদদেশে নুড়ি, বালি, পলি, কাঁকর প্রভৃতি সঞ্চিত হয়ে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে তাকে পলল শঙ্কু বলে। পলল বেজনী কাকে বলে? পলল শঙ্কুর উপর দিয়ে নদীর প্রবাহ বিভিন্ন খাতে প্রবাহিত হলে পলল শঙ্কু অর্ধগোলাকার রূপ নেয়, একে পলল বেজনী বলে। পলল পাখা কাকে বলে? হাত পাখার মতো দেখতে পলল বেজনীকে পলল পাখা বলে। মিয়েন্ডার কি? সমভূমিতে নদীর বেগ অত্যন্ত কম থাকে বলে বাধা পেলেই নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। বাঁকের যে অংশে খরস্রোত ধাক্কা খায় সেখানে ক্ষয় হয় এবং বিপরীত অংশে বাঁকের ভিতরের দিকে পলল সঞ্চিত হয়, একে পয়েন্ট বার বা বিন্দু বার বলে। বিন্দু বার ক্রমশ প্রসারিত হয়, একইভাবে ক্রমশ নদীতে অনেক বাঁকের সৃষ্টি হয়, একে মিয়েন্ডার বলে। নদীচর বা চোরা কাকে বলে? বহন ক্ষমতা না থাকলে নদীবাহিত পদার্থসমূহ নদীগর্ভে সঞ্চিত হয়ে যে চোরার সৃষ্টি করে তাকে নদীচর বা চোরা বলে। ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? ব্রহ্মপুত্র নদের মাজুলী দ্বীপ। বিনুনি নদী প্রবাহ কাকে বলে? এটি কোথায় দেখা যায়? নদীগর্ভে অনেক চর ও দ্বীপ সৃষ্টি হলে নদীর প্রবাহ বহু শাখায় বিভক্ত হয়ে এঁকে বেঁকে চলে এবং বিনুনির আকার ধারণ করে। এরূপ প্রবাহকে বিনুনি প্রবাহ বলে। তিস্তা নদীতে এই প্রবাহ দেখা যায়। হস্যক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? এটি কোথায় দেখা যায়? একটি নদীখাতে দুটি সন্নিহিত বাঁকের মধ্যবর্তী সংকীর্ণ অংশ পার্শ্বক্ষয়ের ফলে কখনো কখনো যুক্ত হয়, তখন নদী সোজা প্রবাহিত হয়। তখন পরিত্যক্ত বাঁকটি হ্রদের মতো অবস্থান করে, একে অশ্বের খুরের মতো দেখতে বলে একে হস্যক্ষুরাকৃতি হ্রদ বলে। গাঙ্গেয় সমভূমিতে এই হ্রদ দেখা যায়। প্লাবন সমভূমি কাকে বলে? বর্ষাকালে বন্যার জল স্বাভাবিক বাঁধ অতিক্রম করে বিস্তীর্ণ এলাকাকে প্লাবিত করে। বন্যার জল অপসারিত হলে প্লাবিত অঞ্চলের পলি জমা হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে প্লাবন সমভূমি বলে। পলি সমভূমি কাকে বলে? নদীর মধ্যগতিতে জলের পরিমাণ বাড়লে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটলে নদীখাত অতিরিক্ত জল ধরে রাখতে পারে না, দুই কূল ছাপিয়ে নদী প্লাবন ঘটায়। উপত্যকার পলি প্লাবনভূমিতে ছড়িয়ে সৃষ্টি করে প্লাবন সমভূমি। বদ্বীপ সমভূমি কাকে বলে? মোহনার কাছে পৌঁছে নদী একাধিক শাখায় বিভক্ত হয়ে পড়ে। এই শাখাগুলির মাঝে পলি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তা দেখতে অনেকটা মাত্রাহীন বাংলা ব অক্ষরের মতো হয়, তাই এই সমভূমিকে বদ্বীপ সমভূমি বলে। বদ্বীপ কাকে বলে? নিম্নগতির শেষ পর্যায়ে নদী যেখানে সাগর বা হ্রদের সঙ্গে মিলিত হয় সেখানে নদীবাহিত পলি সঞ্চিত হয়। এই সঞ্চিত পলির আকার মাত্রাহীন বাংলা ব অক্ষরের মতো হয় বলে একে বদ্বীপ বলে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ। খাঁড়ি কি? বদ্বীপ সমভূমি অঞ্চলের কোথাও কোথাও সংকীর্ণ নদীর মতো গভীর নালা দেখা যায়। এগুলি সমুদ্রের জলের সাথে সরাসরি যুক্ত থাকে। জোয়ারের সময় এই নালাগুলি জলে ভরে যায়। সুন্দরবন অঞ্চলে এরূপ নালাকে খাঁড়ি বলে। বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি উল্লেখ করো। বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি হল: 1. মোহনায় নদীর মৃদু ঢাল সমুদ্রের সাথে মিশতে হবে। 2. সমুদ্র জলের লবণতার আধিক্য থাকলে দ্রুত হারে পলি অধঃক্ষিপ্ত হবে। 3. মধ্য ও নিম্নগতির দৈর্ঘ্য বেশি হলে পলির পরিমাণ বৃদ্ধি পাবে। 4. ধারণ অববাহিকায় ক্ষয় বেশি হলে পলির পরিমাণ বৃদ্ধি পাবে। 5. মোহনায় জোয়ার ভাটার তীব্রতা কম হতে হবে। প্রকৃতি অনুযায়ী বদ্বীপ কয় প্রকার ও কি কি? 4 প্রকার, যথা ত্রিকোণাকৃতি, হুকাকৃতি, পাখির পায়ের মতো বদ্বীপ, ধনুকাকৃতি বদ্বীপ। হুকাকৃতি বদ্বীপ কোথায় দেখা যায়? নীল নদের বদ্বীপ। পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখা যায়? মিসিসিপি নদীর বদ্বীপ। ধনুকাকৃতি বদ্বীপ কাকে বলে? উদাহরণ দাও।
সিন্ধু নদের বদ্বীপ। সুন্দরবনে কী জাতীয় অরণ্য দেখা যায়? ম্যানগ্রোভ জাতীয় অরণ্য। সুন্দরবন নামকরণের কারণ কি? সুন্দরী নামক উদ্ভিদের প্রাধান্যের জন্য এই বনের নামকরণ হয় সুন্দরবন। সুন্দরবনের 3টি উল্লেখযোগ্য দ্বীপের নাম লেখো। সুন্দরবনের 3টি উল্লেখযোগ্য দ্বীপ হল ঘোড়ামারা, লোহাচড়া ও নিমুর দ্বীপ। পলি, কাদা প্রভৃতি হালকা পদার্থ কিভাবে বাহিত হয়? ভাসমান প্রক্রিয়ায় বহন করে। নদীর গতিপথে সৃষ্ট পৃথিবীর বৃহত্তম চর বা দ্বীপ কোনটি? অসম সমভূমিতে অবস্থিত ব্রহ্মপুত্র নদের বুকে মাজুলি দ্বীপ। পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কি? নীল নদ। দোয়াব কি? দুই নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? এর দৈর্ঘ্য কত? গোদাবরী, দৈর্ঘ্য 1465 কিমি। পৃথিবীর দীর্ঘতম খাঁড়িটি কোথায় আছে? এর দৈর্ঘ্য কত? ওব নদীর মোহনায়, দৈর্ঘ্য প্রায় 885 কিমি এবং প্রস্থ প্রায় 80 কিমি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপটির নাম কি? গঙ্গা নদীর মোহনায় গড়ে ওঠা বদ্বীপ। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট কয়েকটি ভূমিরূপের নাম লেখো। ইংরেজি আই আকৃতির উপত্যকা, ইংরেজি ভি আকৃতির উপত্যকা, গিরিখাত প্রভৃতি। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? এর দৈর্ঘ্য কত? নীল নদ, দৈর্ঘ্য 6632 কিমি। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? এর দৈর্ঘ্য কত? গঙ্গা, দৈর্ঘ্য 2510 কিমি। নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট কয়েকটি ভূমিরূপের নাম লেখো। বদ্বীপ, চর, মিয়েন্ডার, অশ্বক্ষুরাকৃতি হ্রদ প্রভৃতি। আহরণ ক্ষেত্র কাকে বলে? একটি নদী এবং তার বিভিন্ন উপনদীসমূহ যেসব অঞ্চলের জল সংগ্রহ করে সেই সব অঞ্চলকে একসঙ্গে প্রধান নদীটির আহরণ ক্ষেত্র বলে। কিউসেক কি? নদীর একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয় তাকেই বলে কিউসেক। সুতরাং নদী প্রবাহ পরিমাপের একককে বলে কিউসেক। মন্থকূপ কি? পার্বত্য অঞ্চলে নদী প্রবল স্রোতের সঙ্গে বাহিত বড় বড় পাথর ও নদীখাতের সংঘর্ষের ফলে নদীর বুকে মাঝে মাঝে গর্ত সৃষ্টি হয়, এগুলিকে বলে মন্থকূপ। ভারতের একটি আদর্শ নদীর নাম লেখো। গঙ্গা। উপনদী কাকে বলে? প্রধান নদীর গতিপথে পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনেক ছোট ছোট নদী এসে প্রধান নদীতে মেশে, এদের উপনদী বলে। যেমন গঙ্গা নদীর উপনদী যমুনা। নদীর গতিপথের কোন অংশে সঞ্চয়কার্য বেশি হয়? তৃতীয় অংশ অর্থাৎ নিম্ন গতিতে। গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কত দূরে বিস্তৃত? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত বিস্তৃত। নদী প্রবাহ পরিমাপের একককে কি বলে? কিউসেক। পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ কি? ক্ষয়কার্য। নদীখাত খুব সংকীর্ণ ও গভীর হলে তাকে কি বলে? গিরিখাত। নদীর গতিপথ খুব আঁকাবাঁকা হলে তাকে কি বলে? আঁকাবাঁকা গতিপথ বা মিয়েন্ডার। নদীর কোন প্রবাহে জলপ্রপাতের সৃষ্টি হয়? পার্বত্য প্রবাহে। নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠার দুটি কারণ লেখো। নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণগুলি হল: 1. নদী যখন সাগরে পড়ে তখন নদীর স্রোতের বেগ অনেক কমে যায়। অন্যদিকে সাগরের জোয়ারের জল নদীতে প্রবেশ করে, তখন মোহনায় নদীবাহিত পলি সঞ্চিত হয়। 2. প্রথম অবস্থায় এই অংশ নিচু ও জলাময় থাকে। সঞ্চিত পলি দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে নদী প্রথমে বিভিন্ন শাখায় ও পরবর্তীকালে উপশাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হয়। শাখা নদীর মধ্যবর্তী স্থানেও পলি সঞ্চয় হয়। বহু বছর ধরে সঞ্চিত পলি উঁচু হয়ে বদ্বীপ গঠন করে। 4. শাখা নদীগুলি প্রায়ই পথ পরিবর্তন করে পলি সঞ্চয় ও বদ্বীপ গঠনের কাজ ত্বরান্বিত করে। নদীর স্বাভাবিক বাঁধের গুরুত্ব কী? নদীর স্বাভাবিক বাঁধ প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়। এই বাঁধ স্বাভাবিক অবস্থায় নদীর জলকে নদীখাতের মধ্যে আটকে রাখে, ফলে বন্যা হয় না। অবশ্য নদীর জল বহুগুণ বৃদ্ধি পেলে তা স্বাভাবিক বাঁধ অতিক্রম করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে। হিমবাহ কাকে বলে? বিশালাকার ও ভারী বরফের স্তূপ পাহাড়ের ঢাল বেয়ে অভিকর্ষের টানে ধীর গতিতে নিচের দিকে নামতে থাকলে তাকে হিমবাহ বলে। পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট। টাইটানিক জাহাজ কবে কিভাবে ডুবে যায়? 1912 সালে হিমশৈলের আঘাতে ডুবে যায়। হিমশৈলের কত অংশ জলের উপরে ভাসে? হিমশৈলের মাত্র 1/9 অংশ জলের উপরে ভেসে থাকে।
পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ কাকে বলে? উদাহরণ দাও। উচ্চ পার্বত্য ঢাল অভিকর্ষের টানে যে হিমবাহ ধীর গতিতে নিচের দিকে নামে তাকে পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ বলে। ক্রেভাস কি? হিমবাহের উপরের বরফ পৃষ্ঠে কখনো কখনো ফাটল দেখা যায়, এই ফাটলকে ক্রেভাস বলে। বার্গস্ট্রুন্ড কি? হিমবাহের বরফে সৃষ্ট ফাটল বা ক্রেভাস সমান্তরাল বা আড়াআড়িভাবে অবস্থান করে। অতি গভীর ও প্রশস্ত হিমবাহ ফাটলকে বার্গস্ট্রুন্ড বলে। পাদদেশীয় হিমবাহ কাকে বলে? উদাহরণ দাও। পর্বতের পাদদেশে যে হিমবাহ দেখা যায় তাকে পাদদেশীয় হিমবাহ বলে, যথা আলাস্কার ম্যালাস্পিনা হিমবাহ। হিমবাহের কয়টি কাজ ও কী কী? 3টি। ক্ষয়, বহন ও সঞ্চয়। অবঘর্ষ কাকে বলে? গতিশীল হিমবাহে চলমান শিলাখণ্ড ভূপৃষ্ঠের সঙ্গে ঘর্ষণ করে ক্ষয়কার্য করে, একে অবঘর্ষ ক্ষয় বলে। উৎপাটন কাকে বলে? চলমান হিমবাহের প্রচণ্ড ধাক্কার প্রভাবে ভূপৃষ্ঠস্থ শিলাস্তর থেকে অনেক সময় বিশালাকার শিথিল শিলাখণ্ড স্থানচ্যুত হয়, একে উৎপাটন বলে। হিমবাহের ক্ষয়কার্যের নিয়ন্ত্রকগুলি কী কী? হিমবাহের ক্ষয়কার্যের নিয়ন্ত্রকগুলি হল: 1. হিমবাহের গভীরতা ও গতিবেগ। 2. ভূমির ঢাল। 3. শিলার প্রকৃতি। 4. জলবায়ু। সার্ক কাকে বলে? এগুলি কোথায় কী কী নামে পরিচিত? উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের সঞ্চয়কার্যের ফলে পাহাড়ের খাঁজে উৎপন্ন অর্ধগোলাকৃতি গহ্বরকে সার্ক বলে। এগুলি ফ্রান্সে সার্ক, স্কটল্যান্ডে করি, নরওয়েতে কাম, জার্মানিতে কার নামে পরিচিত। করি হ্রদ কি? সার্কের মধ্যাংশের খাতটিকে অনেক সময় হিমবাহের অবশিষ্ট অংশ থেকে যায়। পরবর্তীকালে ওই হিমবাহ গলে গিয়ে যে হ্রদের সৃষ্টি হয় তাকে করি হ্রদ বলে। টার্ন কি? ক্ষুদ্রাকার করি হ্রদকে টার্ন বলে। এরিটি কাকে বলে? দুটি করির মধ্যবর্তী সংকীর্ণ ও তীক্ষ্ণ প্রাচীরের মতো উঁচু চূড়াকে এরিটি বলে। পিরামিড চূড়া বা হর্ন কাকে বলে? উদাহরণ দাও। পার্বত্য হিমবাহের উচ্চ অংশে কয়েকটি এরিটি বিপরীতমুখী হয়ে অবস্থান করলে তাদের মধ্যবর্তী শৃঙ্গটি পিরামিডের মতো দেখায়, এরূপ চূড়াকে পিরামিড চূড়া বা হর্ন বলে, যথা আল্পস পর্বতের ম্যাটারহর্ন, ভারতের হিমালয়ের নীলকণ্ঠ পিরামিড চূড়ার উদাহরণ। কর্তিত শৈলশিলা বা কর্তিত স্পার কাকে বলে? উপত্যকা হিমবাহে চলার পথের উভয় দিকে প্রায়শই স্পার দেখা যায়। হিমবাহ প্রবাহ ওই স্পার দ্বারা বাধাপ্রাপ্ত হলে স্পারগুলিকে ক্ষয় করে হিমবাহ চলতে থাকে। ক্ষয়প্রাপ্ত এইসব স্পারকে কর্তিত শৈলশিলা বা কর্তিত স্পার বলে। হিমদ্রোণী কাকে বলে? হিমবাহ যে পার্বত্য উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, ক্রমাগত ক্ষয়কার্যের ফলে উপত্যকাটি ইংরেজি ইউ আকার ধারণ করে, একে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী বলে। হিমশিড়ি কি? পার্বত্য হিমবাহ অঞ্চলে শিলার কাঠিন্যের তারতম্যের কারণে অসম ক্ষয়কার্য হয়, এর ফলে উপত্যকা বরাবর নানা ধাপ বা সিঁড়ির সৃষ্টি হয়, এর ধাপকে হিমশিড়ি বলে। প্যাটার্ন স্টার হ্রদ কাকে বলে? হিমদ্রোণীর ট্রিড অংশটি সাধারণত কিছুটা অবতল হয়, হিমবাহ সরে গেলে ওই অংশে জল জমে হ্রদের সৃষ্টি হয়, একে প্যাটার্ন স্টার হ্রদ বলে। ঝুলন্ত উপত্যকা কি? উদাহরণ দাও। প্রধান হিমবাহের উপত্যকা অনেক গভীর হয়, ছোট ছোট উপহিমবাহ প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হয়। ছোট হিমবাহগুলির উপত্যকা অগভীর হয়। প্রধান ও উপহিমবাহের মিলনস্থলে উপহিমবাহের অগভীর উপত্যকা যেন প্রধান হিমবাহের গভীর উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় আছে বলে মনে হয়, একে ঝুলন্ত উপত্যকা বলে, যথা বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ। রসে মোতানে কাকে বলে? হিমবাহের চলার পথে অনেক সময় কঠিন শিলার ঢিবির মতো অবস্থান করে, তখন অবঘর্ষ ক্ষয়ে ওই শিলার সম্মুখভাগ মসৃণ হয়, কিন্তু বিপরীত অংশে উৎপাটন প্রক্রিয়ায় শিলার অসমান খাঁজ বা ফাটল সৃষ্টি হয়। এই প্রকার ভূমিরূপকে রসে মোতানে বলে। ক্র্যাগ অ্যান্ড টেল কি? হিমবাহের চলার পথে কখনো কখনো উঁচু কঠিন শিলার পিছনে নরম শিলা অবস্থান করে, এক্ষেত্রে পিছনে নরম শিলা কঠিন শিলার বাধায় খুব কম ক্ষয়প্রাপ্ত হয়।
কঠিন শিলাকে ক্র্যাক ও পিছনের সরু লেজ আকৃতির নরম শিলাকে টেল বলে। ফিয়র্ড কাকে বলে? উদাহরণ দাও। সুমেরু মহাদেশের সমুদ্রপৃষ্ঠ সংলগ্ন স্থলভাগে হিমবাহের গভীর ক্ষয়কার্য দ্বারা বেসিন সৃষ্টি হয়। এর গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে থাকে বলে এখানে সমুদ্রের জল প্রবেশ করে না। এরূপ জলময় অংশকে ফিয়র্ড বলে। গ্রাবরেখা কাকে বলে? কয় প্রকার ও কী কী? পার্বত্য প্রবাহে হিমবাহের সঙ্গে বাহিত বিভিন্ন পদার্থ উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়। এই সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপকে গ্রাবরেখা বলে। গ্রাবরেখা 3 প্রকার, যথা পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা ও প্রান্ত গ্রাবরেখা। পার্শ্ব গ্রাবরেখা কাকে বলে? পার্বত্য হিমবাহের প্রবাহপথের দুই পাশে যে সঞ্চয় হয় তাকে পার্শ্ব গ্রাবরেখা বলে। মধ্য গ্রাবরেখা কাকে বলে? একটি প্রধান হিমবাহের সঙ্গে একটি উপহিমবাহ মিলিত হলে মিলনস্থলে যে হিমবাহ সঞ্চয় হয় তাকে মধ্য গ্রাবরেখা বলে। প্রান্ত গ্রাবরেখা কাকে বলে? পর্বতের পাদদেশ অঞ্চলে হিমবাহের যাত্রা শেষ হয়। এখানে হিমবাহের বরফ গলে যায় এবং হিমবাহিত পদার্থসমূহ সঞ্চিত হয়। হিমবাহের এ প্রান্তে এরূপ সঞ্চয়কে প্রান্ত গ্রাবরেখা বলে। বহির্বিধৌত সমভূমি কাকে বলে? হিমবাহের প্রবাহপথের শেষে সঞ্চিত পদার্থসমূহ বরফগলা জল ও নদীর সাহায্যে সম্মুখের দিকে কিছুটা দূরে বাহিত হয়। তারপর পুনরায় সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে বহির্বিধৌত সমভূমি বলে। ডেকেন স্টার কি? হিমবাহের প্রবাহপথের শেষে সঞ্চিত পদার্থসমূহ বরফগলা জল ও নদীর সাহায্যে সম্মুখ দিকে কিছুটা দূরে বাহিত হয়। তারপর পুনরায় সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে বহির্বিধৌত সমভূমি বলে। আল্পস পর্বতের পাদদেশে এই অঞ্চলে এরূপ সঞ্চয়কে ডেকেন স্টার বলে। কেটল কাকে বলে? অনেক সময় বহির্বিধৌত সমভূমি অঞ্চলের বরফের চাঁয় চাপা পড়ে যায়। পরে বরফ গলে ওইখানে যে গর্তের সৃষ্টি হয় তাকে কেটল বলে। কেটল হ্রদ কাকে বলে? উদাহরণ দাও। অনেক সময় বহির্বিধৌত সমভূমি অঞ্চলের বরফের চাঁয় চাপা পড়ে যায়। পরে বরফ গলে ওইখানে যে গর্তের সৃষ্টি হয় তাকে কেটল বলে। এই প্রকার গর্ত বা কেটল জলপূর্ণ হয়ে হ্রদের আকার নিলে তাকে কেটল হ্রদ বলে। ভার্ব কি? কেটল হ্রদের তলদেশে বহু বছর ধরে স্তরে স্তরে যে পলি সঞ্চিত হয় তাকে ভার্ব বলে। ড্রামলিন কাকে বলে? হিমবাহবাহিত বিভিন্ন আকৃতির শিলাখণ্ড, নুড়ি, বালি, কাঁকর, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে সমভূমির সৃষ্টি করে। এরূপ সমভূমির আকৃতি উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো দেখতে হলে তাকে ড্রামলিন বলে। এস্কার কাকে বলে? পর্বতের পাদদেশ অঞ্চলে হিমবাহের বয়ে আনা শিলাখণ্ড, নুড়ি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে যে আঁকাবাঁকা শৈলশিরা বা বাঁধের ন্যায় ভূমিরূপ সৃষ্টি করে তাকে এস্কার বলে। বিডেড এস্কার কি? আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডে এক বিশেষ ধরনের এস্কার দেখা যায়। এই শৈলশিরা মাঝে মাঝে প্রশস্ত ও ব আকৃতির হয়। এই এস্কারকে বিডেড এস্কার বলে। কেম কাকে বলে? পর্বতের পাদদেশ অঞ্চলে বরফ গলে গেলে ওই স্থানে হিমবাহবাহিত পদার্থ সঞ্চিত হয়ে যে ব আকৃতি বা ত্রিকোণাকৃতির ঢিবি সৃষ্টি করে তাকে কেম বলে। কেম মঞ্চ কাকে বলে? হিমবাহ প্রান্তের পাদদেশে সঞ্চিত কেমের উপরিভাগ ধাপ বা মঞ্চ আকৃতির হলে তাকে কেম মঞ্চ বলে। কেম পরিবার কাকে বলে? একাধিক কেম পরস্পর রৈখিকভাবে অবস্থান করলে তাকে কেম কমপ্লেক্স বা কেম পরিবার বলে। কোন অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য সর্বাধিক? মরু অঞ্চলে। অবস্থান অনুসারে মরুভূমিকে কয় ভাগে ভাগ করা যায়? কি কি? 3 ভাগে: উষ্ণ মরুভূমি, নাতিশীতোষ্ণ মরুভূমি ও শীতল মরুভূমি। উষ্ণ মরুভূমি কাকে বলে? উদাহরণ দাও। উষ্ণমণ্ডলে অবস্থিত মরুভূমিকে উষ্ণ মরুভূমি বলে, যথা আফ্রিকার সাহারা, কালাহারি, আরবের মরুভূমি, ভারতের থর মরুভূমি প্রভৃতি। নাতিশীতোষ্ণ মরুভূমি কাকে বলে? উদাহরণ দাও। নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত মরুভূমিকে নাতিশীতোষ্ণ মরুভূমি বলে, যথা চীনের তাকলামাকান, মঙ্গোলিয়ার গোবি প্রভৃতি।
শীতল মরুভূমি কাকে বলে, উদাহরণ দাও। শীতল অঞ্চলে অবস্থিত মরুভূমিকে শীতল মরুভূমি বলে, যথা গ্রিনল্যান্ড, লাদাখ প্রভৃতি। বালুকাময় মরুভূমি কাকে বলে? এই মরুভূমি সাহারা ও তুর্কিস্তানে কি নামে পরিচিত? যে মরুভূমিতে সর্বত্রই বালির প্রাধান্য দেখা যায় তাকে বালুকাময় মরুভূমি বলে। এই মরুভূমি সাহারায় আর্ক ও তুর্কিস্তানে কুম নামে পরিচিত। বালুকণা কি? বালুকণা কিভাবে সৃষ্টি হয়? কোয়ার্জ নামক খনিজের ক্ষুদ্রাকার কণাকে বালুকণা বলে। বালুকণা সৃষ্টির পদ্ধতিগুলি হলো: 1. কোয়ার্জ সমৃদ্ধ বিভিন্ন বৃহদাকার শিলা আবহবিকারের প্রভাবে চূর্ণবিচূর্ণ হয় ও বিয়োজিত হয়। 2. চূর্ণবিচূর্ণ ও বিয়োজিত শিলাখণ্ড আরও ক্ষয়প্রাপ্ত হলে কোয়ার্জ অবশিষ্টাংশ হিসেবে থেকে যায় এবং বালুকণা সৃষ্টি করে। 3. সমুদ্র তরঙ্গ বাহিত পদার্থ সৈকতে জমা হয়। ওই সঞ্চিত পদার্থ থেকে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বালুকণার সৃষ্টি হতে পারে। 4. পাইরোক্লাস্টিক শিলা ক্ষয়ীভূত হতে হতে বালুকণার সৃষ্টি হয়। বায়ু কী কী পদ্ধতিতে ক্ষয়কার্য করে? 3টি পদ্ধতিতে, যথা অবঘর্ষ, ঘর্ষণ ও অপসারণ। একে গৌর বা গারা বলে। সাহারা ও ইরানের মরুভূমিতে অনেক গৌর দেখা যায়। বায়ু কী কী পদ্ধতিতে বহন করে? 3টি পদ্ধতিতে, যথা ভাসমান, লম্ফদান, গোড়ানো। অপসারণ গর্ত কাকে বলে, উদাহরণ দাও। মরুভূমির যে অংশে ক্ষুদ্রাকার বালি এবং পলি শিথিল অবস্থায় থাকে সেখান থেকে ওই পদার্থসমূহ শক্তিশালী বায়ুর সাথে অন্যত্র অপসারিত হয়। অপসারণের ফলে যে সকল ছোট বড় গর্তের সৃষ্টি হয় তাকে অপসারণ গর্ত বলে। ইহা কালাহারিতে প্যান এবং ভারতের থর মরুভূমিতে ধান্দ নামে পরিচিত। যেমন মিশরের কাতারা গর্ত সবচেয়ে বড় অপসারণ গর্তের উদাহরণ। গৌর কাকে বলে? মরুভূমিতে কোথাও কোথাও কঠিন ও কোমল শিলাস্তর পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করে। বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিক থেকে প্রবাহিত বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে কোমল শিলা দ্রুত ক্ষয় পায়, কঠিন শিলায় ক্ষয় খুব কম হয়। শিলার চারিপাশে অবঘর্ষ ক্ষয়ের ফলে নিচের অংশে সরু পিলার এর আকার নেয়। উপরের কঠিন শিলা ক্ষয় প্রতিরোধ করে কিছুটা চ্যাপ্টা আকৃতির হয়, তখন ওই ভূমিরূপ ব্যাঙের ছাতার ন্যায় দেখায়। একে গৌর বা গারা বলে। সাহারা ও ইরানের মরুভূমিতে অনেক গৌর দেখা যায়। জিউগেন কাকে বলে? মরু অঞ্চলে কোমল ও কঠিন শিলা পরস্পর অনুভূমিকভাবে অবস্থান করলে কোমল শিলার ফাটল ও দুর্বল অংশ দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে খাতের সৃষ্টি করে। কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত সমতল চূড়া বিশিষ্ট ভূমিরূপ তৈরি করে। খাত ও চূড়া বিশিষ্ট এই ভূমিরূপকে জিউগেন বলে। কালাহারি মরুভূমিতে জিউগেন দেখা যায়। ইয়ারদাং কাকে বলে? মরু অঞ্চলে অনেক সময় কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে উল্লম্বভাবে অবস্থান করে। এক্ষেত্রে বায়ু শিলার অবস্থানের সমান্তরালে প্রবাহিত হলে কোমল শিলা দ্রুত অবঘর্ষ ক্ষয়ের ফলে লম্বা পরিখা বা সুরঙ্গের আকার ধারণ করে। কম ক্ষয়প্রাপ্ত কঠিন শিলা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থাকে। এরূপ প্রাচীর পরিখা বিশিষ্ট ভূমিরূপকে ইয়ারদাং বলে। বালিয়াড়ি কাকে বলে? বালিয়াড়ি গঠনের শর্তগুলি লেখো। বালিপূর্ণ বায়ুর গতিপথে গাছপালার প্রস্তরখণ্ড, ঝোপঝাড় বা অন্য কোনো বাধা থাকলে তাতে প্রতিহত হয়ে বায়ুবাহিত বালির কিছু অংশ সেখানে সঞ্চিত হয় এবং উঁচু ঢিবির মতো অবস্থান করে। একে বালিয়াড়ি বলে। বালিয়াড়ি গঠনের শর্তগুলি হলো: 1. বালির প্রাচুর্য। 2. প্রবল গতিসম্পন্ন বায়ু যার দ্বারা বালি বাহিত হয়ে অন্যত্র যাবে। 3. উদ্ভিদ, ঝোপ, উঁচু শিলা প্রভৃতি বাধাদানকারী বস্তু। 4. বালি সঞ্চিত হওয়ার উপযুক্ত স্থান। নেবখা কি? ঝোপঝাড়ের বাধায় সৃষ্ট বালিয়াড়িকে নেবখা বলে। বারখান কি? অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বারখান বলে। শিব বালিয়াড়ি করিডোরকে কি বলে? সাহারা মরুভূমিতে এই বালিয়াড়ির নাম কি? রেগ বা হামাদা বলে। সাহারা মরুভূমিতে এই বালিয়াড়ির নাম গাসি। লোয়েস সমভূমি কাকে বলে? হলুদ ও ধূসর বর্ণের অতি সূক্ষ্ম খনিজ সমৃদ্ধ পলি ও বালুকণার সঞ্চয়কে লোয়েস বলে। বায়ুপ্রবাহের সঙ্গে লোয়েস এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়ে সঞ্চিত হয়। লোয়েস সঞ্চয়ের ফলে যে সমভূমির সৃষ্টি হয় তাকে লোয়েস সমভূমি বলে। ওয়াদি কি? মরুভূমিতে বৃষ্টির সময়ে নদীগুলি সক্রিয় থাকে। সক্রিয় অবস্থায় নদীগুলি দ্রুত ক্ষয় করে, দ্রুত নদীখাত সৃষ্টি করে।
দীর্ঘদিন বৃষ্টিহীনতার সময় নদীর জল বাষ্পীভবন ও অনুপ্রবেশের ফলে অনুপ্রবেশের ফলে শুকিয়ে যায়। তখন নদীখাত শুষ্ক অবস্থায় থাকে। এই গভীর শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। পেডিমেন্ট কি? মরু অঞ্চলে উচ্চভূমির সম্মুখভাগ থেকে পাদদেশ পর্যন্ত মৃদু ঢালযুক্ত যে ভূমিরূপ দেখা যায় তাকে পেডিমেন্ট বলে। বাজাদা কাকে বলে? মরুভূমিতে পাহাড় দিয়ে ঘেরা অবনত অংশে পলি সঞ্চিত হয়ে যে স্বল্প ঢালযুক্ত সমভূমির সৃষ্টি হয় তাকে বাজাদা বলে। বোলসন কাকে বলে? মরুভূমি অঞ্চলে পর্বতবেষ্টিত অবনত ভূমি বা বেসিন দেখা যায়, এই বেসিনকে বোলসন বলে। প্লায়া কাকে বলে? মরুভূমি অঞ্চলে বেসিনের চারপাশে পর্বতগুলিতে নদীর জল কেন্দ্রীভূত প্রবাহের কারণে অবনত অংশে জমা হয়, এর ফলে যে হ্রদ সৃষ্টি হয় তাকে প্লায়া বলে। শর্টস কি? উত্তর আফ্রিকার লবণাক্ত প্লায়া হ্রদকে শর্টস বলে। স্যালিনাস কি? প্লায়ার জল সম্পূর্ণ বাষ্পীভূত হলে হ্রদের তলদেশে লবণের স্তর দেখা যায়, একে স্যালিনাস বলে। মরুকরণ কি? পৃথিবীর মরুভূমি সমূহের প্রান্তদেশ অবস্থিত শুষ্ক ও অর্ধশুষ্ক অঞ্চল ক্রমশ মরুভূমিতে রূপান্তরিত হচ্ছে। কোনো ভূমির এইভাবে মরুভূমিতে রূপান্তরকে মরুকরণ বলে। মরুকরণ প্রতিরোধের উপায়গুলি কি কি? মরুকরণ প্রতিরোধের উপায়গুলি হলো: 1. মরুভূমির প্রান্তভাগে বনসৃজন করে বালির অগ্রসর হওয়া রোধ করা। 2. মরু পার্শ্ববর্তী অঞ্চলে বৃক্ষচ্ছেদন নিষিদ্ধ করা। জালি ও জাঙ্গল উদ্ভিদের সাহায্যে অসংবদ্ধ বালিকে সুস্থিত করা। 4. যথেচ্ছ পশুচারণ বন্ধ করা প্রয়োজন। 5. মরুকরণ বিষয়ে জনচেতনা গড়ে তোলা উচিত। পর্বতের পাদদেশে যে হিমবাহ দেখা যায় তাকে কি বলে? পাদদেশীয় হিমবাহ বলে। কি সঞ্চয়ের ফলে এস্কার তৈরি হয়? হিমবাহের বয়ে নিয়ে আসা নুড়ি, শিলাখণ্ড, কাদা প্রভৃতি সঞ্চয়ের ফলে। লোয়েস সমভূমি বায়ুর কোন কার্যের ফলে সৃষ্টি হয়? সঞ্চয় কার্যের ফলে। অতি গভীর ও সংকীর্ণ গিরিখাতের নাম কি? ক্যানিয়ন। পার্বত্য হিমবাহ অঞ্চলে কোন হ্রদ দেখা যায়? কোরি হ্রদ। মরুভূমির আর্দ্র অঞ্চলকে কি বলে? প্লায়া। পেডিমেন্টের বৈশিষ্ট্যগুলি লেখো। পেডিমেন্টের 2টি বৈশিষ্ট্য হলো: 1. কম ঢাল হয়। 2. কঠিন শিলার উপর পলির হালকা স্তর থাকে। 3. উচ্চ অংশ এবং বাজাদার মধ্যবর্তী স্থানে সমতল ভূমিরূপে অবস্থান করে। কোরি হ্রদ ও প্লায়া হ্রদের পার্থক্য কি? কোরি হ্রদ ও প্লায়া হ্রদের পার্থক্যগুলি হলো: 1. কোরি হ্রদ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। প্লায়া হ্রদ বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। 2. কোরি হ্রদ উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায়। প্লায়া হ্রদ মরু অঞ্চলে দেখা যায়। পার্বত্য অঞ্চলে হিমবাহ উপত্যকা ও নদী উপত্যকার আকৃতি কী হয়? হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি ইউ অক্ষরের মতো, নদী উপত্যকার আকৃতি ইংরেজি আই এবং ভি অক্ষরের মতো হয়। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে কী বলে? গৌর। রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে কী বলে? ধ্রিয়ান। পৃথিবীর কোথায় লোয়েস সমভূমি দেখা যায়? হুয়াংহো নদী অববাহিকায়। হিমবাহ গলিত জল কোরিতে জমা হলে তাকে কি বলে? কোরি হ্রদ। হিমবাহের দুই পাশে যখন পাহাড়, নুড়ি ইত্যাদি সঞ্চিত হয় তখন তাকে কি বলে? পার্শ্বগ্রাবরেখা। তির্যক বালিয়াড়ির আর এক নাম কি? বারখান। পৃথিবীর উচ্চতম বালিয়াড়ি কোথায় অবস্থিত? উত্তর আফ্রিকার আলজেরিয়ায় অবস্থিত। বায়ুবাহিত পলি নিম্নভূমিতে সঞ্চিত হয়ে যে সমতল ভূমি সৃষ্টি করে তাকে কি বলে? লোয়েস সমভূমি। হিমরেখা কি? পর্বতের গায়ে যে সীমারেখার উপর সারা বছর তুষার বা বরফ জমে থাকে তাকে হিমরেখা বলে। হিমশৈল কাকে বলে? সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির বরফের স্তূপকে বলে হিমশৈল। হিমবাহ বলতে কি বোঝো? স্থলভাগে তুষার ও জমাট বাঁধা কঠিন বরফের স্তূপ যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ধীর গতিতে উচ্চভূমি থেকে নিম্নভূমিতে নেমে আসে তখন তাকে বলে হিমবাহ। বারখান কি? যেসব বালিয়াড়ি প্রবহমান বায়ুর গতিপথের সঙ্গে আড়াআড়িভাবে একেবারে আধখানা চাঁদের মতো গড়ে ওঠে সেগুলিকে বলে বারখান। লোয়েস সমভূমির একটি উদাহরণ দাও।
চীনের উত্তরাংশে অবস্থিত হুয়াংহো অববাহিকার মধ্যভাগে লোহের সমভূমির সৃষ্টি হয়েছে। হামাদা কি? কোনো কোনো সময় মরুভূমির যেসব স্থানে বন্ধুর ও শিলাগঠিত বা পাথুরে, যেখানে বায়ুপ্রবাহ অবকর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের জন্য স্থানটি সমতল বা মসৃণ আকার ধারণ করে, সাহারা মরুভূমিতে এই ধরনের শিলাগঠিত সমতল ভূমিকে হামাদা বলে। ইনসেলবার্জ কি? অনেক সময় প্রায় সমতল মরুকরণের মধ্যে স্বল্প উচ্চতা বিশিষ্ট কিছু টিলাকে বিক্ষিপ্তভাবে অবস্থান করতে দেখা যায়, এগুলিকে বলে ইনসেলবার্জ। হিমবাহ সৃষ্ট উপত্যকার আকৃতি কেমন হয়? ইংরেজি অক্ষর ইউ এর মতো। কোন কোন অঞ্চলে বাড়িয়াড়ি দেখা যায়? উষ্ণ মরু অঞ্চলে, শুষ্ক অঞ্চলে এবং সমুদ্র উপকূলে। বায়ু কয়টি পদ্ধতিতে ক্ষয়কার্য করে? 3টি পদ্ধতিতে: ক্ষয়সাধন, অপসারণ এবং অবক্ষেপণ। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট কয়েকটি ভূমিরূপের নাম লেখো। গৌড়, জিউগেন, ইনসেলবার্জ, ইয়ারদাং প্রভৃতি। ভারতের প্রথম কোথায় ধান দেখা যায়? ভারতের কোথায় ধান দেখা যায়? রাজস্থান মরু অঞ্চলে। বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট কয়েকটি ভূমিরূপের নাম লেখো। বালিয়াড়ি, বারখান। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন। পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? গ্রিনল্যান্ডের জ্যাকব সাভো ইসব্রে। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট। হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট কয়েকটি ভূমিরূপের নাম লেখো। গ্রাবরখা, কেম, এস্কার, ড্রামলিন। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট কয়েকটি ভূমিরূপের নাম লেখো। ইউ আকৃতির উপত্যকা, কোরি বা সার্ক, ঝুলন্ত উপত্যকা প্রভৃতি। রাসেমোতানে কিভাবে সৃষ্টি হয়? হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। ক্র্যাক অ্যান্ড টেল কিভাবে সৃষ্টি হয়? হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয়। এগুলিই ছিল তোমাদের। কাবেরী নদীর উপর স্থাপিত জলপ্রপাতটির নাম কি? শিবসমুদ্রম জলপ্রপাত। ভূগোলের প্রথম অধ্যায়ের সমস্ত প্রশ্ন ও উত্তর। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবে আরও ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ।